ভারতের পানিতে ভাসছে দেশের 11 জেলা, ভেঙেছে গোমতী ও হালদার বাঁধ। দুর্গতদের দুর্ভোগ চরমে, 13 জনের মৃত্যু। ভারতের দায়িত্বহীনতায় পূর্বাঞ্চলে বন্যার রাজনৈতিক ও ধর্মীয় পরিচয় না দেখে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের। জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ গ্রেফতার। ভারতে পালানোর সময় সিলেট সীমান্তে গ্রেফতার হলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক। স্বাভাবিক হচ্ছে রাজধানীর থানাগুলোর কার্যক্রম, স্বস্তি পেয়েছে জনমনে, জনগণের নিরাপত্তায় প্রস্তুত বলছে পুলিশ। পিলখানা হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী সৈনিক মনিরকে বাহিনীতে ডেকে নিয়ে হত্যা করা হয়, অভিযোগ পরিবারের, ন্যায় বিচার দাবি। দেখছিলেন সংবাদ শিরোনাম, সংবাদ সকালে, আমি সঙ্গে আছি ফারজানা লিনা। টানা বৃষ্টি ও ভারত থেকে আসার ঢলে পানিবন্দী 11 জেলার মানুষ। নিরাপদ আশ্রয়ে যেতে না পারা, বিশুদ্ধ ও খাবার পানির তীব্র সংকট, অপ্রতুল ত্রাণ সামগ্রী সব মিলিয়ে খুব কঠিন সময় পার করছে বানভাসী মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ভারতের পানিতে ডুবছে বাংলাদেশের একের পর এক জেলা। নিম্নাঞ্চল ডুবে যাওয়ায় নিরাপদ আশ্রয়ে যেতে পারছেন না অনেকে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও তীব্র খাবার সংকট। টানা বৃষ্টি ও ভারতীয় উজানের ঢলে কুমিল্লার গোমতী নদীর বাঁধ ধসে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। রাতে গোমতী নদীর উত্তর পূর্ব পাশে কুমিল্লার বুড়িচং উপজেলার 16 নল ইউনিয়নের মিথিলাপুরে 30 ফুট এলাকা জুড়ে বুরবুরিয়া বাঁধটি ধসে পড়ে। এরই মধ্যে 50টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় 4 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বেড়ি বাঁধে আশ্রয় নিয়েছেন অনেকে। আমি নামাতে উঠছি, ওরা সাথে সাথে হইলা গেছে। এলাকাবাসীকে ঘোষণা করেছে, তোমরা যে যেভাবে পারো, তোমরা যার যান বাঁচার জন্য ঘুমতে উপরে চলে আসো। উড়াউড়ি করে কেউ জীবনটা শুধু খালি কাপড় পিন্ধু না, যা আসলে তা নিয়ে উঠছে। 2 মিনিটের ভিতরে সব ডুবে গেছে ঘর দুয়ার। 2 দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে চট্টগ্রামের হাটহাজারীর নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় 15 ফুট হালদার তীর রক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। এতে উপজেলার কয়েকটি ইউনিয়নের গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী রয়েছেন কয়েক হাজার মানুষ। এছাড়া ফটিকছড়ি উপজেলা ও সংলগ্ন এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন 1 লাখের বেশি মানুষ। লক্ষ্মীপুরের 5 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় 6 লাখ মানুষ। কমলনগর ও রামগতি উপজেলায় ফসলি জমি ও মাছ ভেসে গেছে পানিতে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও তীব্র খাবার সংকট। এদিকে মৌলভীবাজারে 4টি নদ নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর, রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার 37টি ইউনিয়নের 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছেন 3 লক্ষাধিক মানুষ। বাড়িঘর তলেছে গা, রোজি রোজগার নাই, করতে কামু করতে চলুম, আতঙ্কার মধ্যে আছি। অনিবারে যাওয়া যান না, পানির তুর বেশি, খুব অবস্থা ভালো না। টানা 8 দিন জোয়ারের পানিতে প্লাবিত রয়েছে ভোলার উপকূল। এতে নিম্নাঞ্চল ডুবে পানিবন্দী হয়েছেন হাজার হাজার মানুষ। এক বাসে লয়ে যায়, ঘর দুয়ার থাকতারি না, বাইরে পানি কেজি উঠতে ঘর দুয়ার কিছুই নেই, মাটি মুটি সব লয়ে গেছে নদীয়ে। আমরা খাওয়া দাওয়ায় স্বর্গ দিকে আমাকে কষ্ট হইতে আছে। এই পরিস্থিতি আরো 2-1 দিন থাকতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যার পানিতে তলিয়েছে নোয়াখালী, ফেনী ও কুমিল্লা। দুর্গত এলাকা ঘুরে আরো জানাচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আমি এই মুহূর্তে আছি ফেনীর যে লালপুল এলাকা, সে লালপুল এলাকাতে আমি এই মুহূর্তে রয়েছি। আমরা বিকেল থেকে বেশ কয়েকটি জায়গায় যাওয়ার চেষ্টা করেছি, তবে বেশিরভাগ এলাকাতে এখনো যাওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ সেই মেন সড়কে কোথাও বুক সমান, কোথাও হাঁটু সমান পানি, এবং এখানে যেসব স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা মূলত নিজ উদ্যোগে বিভিন্ন বোর্ড এনে রেস্কিউ করার চেষ্টা করছেন। এদিকে যে সোনাগাজী সহ বেশ কয়েকটি এলাকাতে এখনো মানুষ কোনোভাবেই বের হতে পারছে না, সেখানে দোতলা পর্যন্ত পানি উঠে গেছে এবং বারবার তারা চেষ্টা করছেন উদ্ধার অভিযানে। সরকারের যে বাহিনীগুলো রয়েছে, অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে সংস্থাগুলো রয়েছে, তারা যদি উদ্ধার কাজে এগিয়ে আসে তাহলে এটি উদ্ধার করা সম্ভব। বিশুদ্ধ পানির অনেক সংকট রয়েছে এখানে, ত্রাণের মানে খাবারের অনেক সংকট রয়েছে, যেহেতু পুরো ফেনী
শহরটি আসলে পানির নিচে চলে গেছে। যে যেভাবে পারছেন শুধু জীবনের ঝুঁকি নিয়ে নিজে বাঁচার জন্য চেষ্টা করছেন। বৃদ্ধা থেকে শুরু করে একেবারে শিশু পর্যন্ত সবাইকে উদ্ধার করে আনার চেষ্টা করতেছে। অর্থাৎ পুরো ফেনী শহর মেইন সড়ক থেকে শুরু করে ভিতরের অলিগলি সবকিছু এখন পানিতে তলিয়ে গেছে। পানির কারণে অনেকে বের হতে পারছে না, তারা বের হওয়ার চেষ্টা করছে। পানি এখনো কমে নাই, এখনো প্রচুর পানি। কি যে আর্তনাদ, কি যে অসহায়, এটা না দেখলে বোঝা যাবে না। মানে মানুষ খাবারের জন্য হাহাকার করতেছে না, মানুষ বাঁচার জন্য তারা বলতেছে যে আমাদেরকে একটু মানে বাঁচান। আমরা সকাল থেকে 400 পরিবারের মতো রেস্কিউ করছি। এখানে আরেকটিও যে ইয়েগুলো আসছে মুহূর্তে, অর্থাৎ যে বোটগুলো আসছে সে বোটগুলো রেস্কিউ তো যাচ্ছে, একই সঙ্গে খাবার তারা দিচ্ছে। পুরো ফেনী শহরের এই চিত্র আসলে একই রকম। মেইন সড়ক থেকে ভেতরের সড়ক, সব সড়ক এখন পানি টইটম্বর হয়ে আছে। তো এ ছিল আমার কাছে ফেনী থেকে বন্যার সর্বশেষ সংবাদ। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাতভর চলে ত্রাণ প্যাকেজিং কার্যক্রম। বন্যার্তদের মাঝে গণত্রাণ পৌঁছে দিতে গভীর রাতেও কর্মমুখর ছিল স্বেচ্ছাসেবীরা। রাত 1টা পর্যন্ত নগদ সহায়তা আসে প্রায় 1,26,00,000 টাকা। সেই সঙ্গে চিরা, মুড়ি ও বিভিন্ন শুকনা খাবার সহ আসে নারী, পুরুষ ও শিশুদের পোশাক। আরো জানাচ্ছেন সহকর্মী এনআই নাহিদ। গভীর রাতেও দেশের বিভিন্ন জেলায় বন্যা দুর্গত মানুষকে সহযোগিতায় গণত্রাণ পৌঁছে দেওয়ার এ বিশাল কর্মযজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ভেতরের ক্রীড়াকক্ষ ও ক্যাফেটেরিয়ায় খাদ্য সামগ্রী জমা করছেন ছাত্র জনতা। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে বোতলজাত পানি, খাবার, স্যালাইন, মুড়ি, চিরা, বিস্কুট ও খেজুর সহ বিভিন্ন শুকনা খাবার প্যাকেটিং করছেন স্বেচ্ছাসেবীরা। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগে স্বতঃস্ফূর্তভাবে তাদের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত স্বেচ্ছাসেবকরা। অন্যদেরও সহায়তায় এগিয়ে আসার আহ্বান তাদের। ছোট ভাই বোনগুলো কাজ করছে, ভাবলাম আমিও চলে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন স্টুডেন্ট হিসেবে। যে যতটুকু পারেন নিজের সর্বোচ্চটুকু দিয়ে আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। ওদের ভলান্টিয়ার এই কাজটা দেখে আসলে অনেক ভালো লাগতেছে। শুক্রবার দিনভর ত্রাণ ও অর্থ সহায়তা কার্যক্রমের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে নগদ অর্থ দিয়ে অংশগ্রহণ করতে রাতেও দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে। এই টাকাটা কোনোভাবে আউট জায়গায় না যায় এবং সরাসরি সমন্বয়ক বা ক্যাম্পাসে এসে তাদের হাতে তুলে দেওয়া যায়। বন্যা কবলিত মানুষকে সর্বাত্মক সহযোগিতা করতে আন্দোলনের সব সমন্বয়ক ও স্বেচ্ছাসেবকদের নিজ নিজ জেলা, উপজেলায় স্থানীয় সব সংগঠন ও জনসাধারণের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবী দল গঠনের আহ্বান জানান এ সমন্বয়ক। সহায়তার জন্য আমাদের আলাদা টিম থাকবে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে যে স্টেক হোল্ডারগুলো অবদান রাখতে পারে তাদের সকলেই ওই জিনিসটা মাথায় রাখা উচিত যে অন্তত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটি ঘর হওয়া পর্যন্ত তাদের চিন্তা আমাদের মাথায় থাকবে এবং আমরা কাজ করব। তারা প্রত্যেকটি টাকার হিসাব জনগণের সামনে দিবে, কিন্তু তারা এই যে আস্থার জায়গাটি রয়েছে, মানুষ যে নির্দ্বিধায় এসে কোটি কোটি টাকা দিয়ে যাচ্ছে, এটি নিয়ে তারা তাদের কাছে যেতে চায়। গত রাত 1টা পর্যন্ত দুর্গতদের সহায়তা ফান্ডে একদিনে জমা পড়ে প্রায় 1,26,00,000 টাকা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক ও ধর্মীয় পরিচয় না দেখে বিএনপি নেতাকর্মী সহ সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। হঠাৎ করেই দেশের পূর্বাঞ্চল, বিশেষ করে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পূর্বাঞ্চলে জেলার পর জেলা প্লাবিত হওয়ায় মানবতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। বন্যায় এরই ভিতর মৃত্যুবরণ করেছেন কয়েকজন মানুষ। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রিয় দেশবাসী, বাংলাদেশে আকস্মিক এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণে নয়। বন্যা কবলিত অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলে বন্যার মূল কারণ নয়, বরং এবারের বন্যার অন্যতম প্রধান কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা
এবং খামখেয়ালিপনা। তারা হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিলেও একটি বারের জন্যও বাংলাদেশকে আগাম সতর্কতা দেয়নি। ফলে আকস্মিক বন্যার দেশের বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সামান্য একটি প্রস্তুতির নেবার সুযোগ পর্যন্ত পায়নি। প্রিয় দেশবাসী, বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহা বিপদে। সহায় সম্বল হারিয়ে লাখো লাখো মানুষ এখন নিদারুণ অসহায়। এমন পরিস্থিতিতে আপাতত কোনো অভিযোগ পাল্টা অভিযোগ তুলে সময় ক্ষেপণেরও সময় নেই। বিএনপি বিশ্বাস করে বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার। দেশের বন্যা পরিস্থিতিতে আমি সারা দেশে, বিশেষ করে দেশের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যা কবলিত অঞ্চলে খাদ্য, বস্ত্র, চিকিৎসা এবং ওষুধের সহায়তা দিন, ব্যবস্থা করুন। তাদের নিরাপত্তায় পাশে দাঁড়ান। নেতাকর্মীদের প্রতি আরও একটি বিষয় বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানাই। আপনারা জানেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বিতাড়িত স্বৈরাচার দেশে মানুষে মানুষে হিংসা, বিরোধ, বিভেদ তৈরি করেছিল। কিন্তু আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, বন্যার্তদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না। একই সঙ্গে আপনারা ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যার্তদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্য মতন সহযোগিতার হাত বাড়িয়ে দিন। প্রিয় দেশবাসী, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই, যার যার সাধ্য মতন বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসি, আল্লাহর রহমতে আমরা অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তা জানা যায়নি। তিনি পটুয়াখালী 2 আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। সেই সঙ্গে দায়িত্ব পালন করেন 10ম জাতীয় সংসদের চিফ হুইপের। এদিকে সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি। শুক্রবার সিলেটের জকিগঞ্জের সীমান্ত থেকে তাকে আটক করা হয়। ওই সীমান্ত দিয়ে তিনি পালানোর সময় চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে ভারতের বাহিনীটি পক্ষ থেকে। ধীরে ধীরে কর্মস্থলে যোগ দিতে শুরু করেছে পুলিশ। স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের থানাগুলোর কার্যক্রম। থানায় জিডি এবং মামলা সহ চলছে নিয়মিত টহলও। এতে সন্তুষ্ট থানায় সেবা নিতে আসা মানুষ। পুলিশ বলছে, এলাকাবাসীর নিরাপত্তা এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বন্ধ হয়ে যায় দেশের অধিকাংশ থানার কার্যক্রম। বিক্ষোভকারীদের দেয়া আগুন ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় দেশের বেশিরভাগ থানা। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর কর্মস্থলে ফিরেছে পুলিশ। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে থানার কার্যক্রম। এতে সন্তুষ্ট সেবা নিতে আসা সাধারণ মানুষ। আমি আজকে আমার একটা কাগজ হারিয়ে গেছে, সেটা জিডি করতে আসলাম। তো আলহামদুলিল্লাহ আমি থানায় এসে আমার সেবাটা পেয়েছি। মেয়ে নিখোঁজ হয়েছে, কারণ চিঠির জন্য আসছে থানায়। অন্যদিকে কর্মবিরতি কাটিয়ে থানায় যোগ দিয়েছে পুলিশ সদস্যরা। ঢাকার বেশিরভাগ থানার ওসি পরিবর্তন হওয়ায় দায়িত্ব পালন করছে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা। আমরা মোটামুটি আমাদের থানায় কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের থানায় জিডি নিচ্ছি, আমরা মামলা নিচ্ছি, পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়ে আমরা কাজ করতেছি। যাদের থানায় আসা প্রয়োজন তারা সবাই থানায় আসলে থানায় আমাদের যে স্বাভাবিক সেবা সেটা তারা পাবে। রাতব্যাপী বিভিন্ন এলাকায় টহলে ছিল সাধারণ জনগণ ও ছাত্ররা। তবে পুলিশ বলছে এখন থেকে নিয়মিত চলছে টহল কার্যক্রম। না, এখন আমাদের বাইরের টহল স্বাভাবিক এবং বর্তমান পরিস্থিতিতে ওই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের এলাকায় ঘটতেছে না। আমরা সেটা মোটামুটি নিয়ন্ত্রণ করতে
চেষ্টা করতেছি এবং আমরা মোটামুটি সফল সেক্ষেত্রে। যে কোনো পরিস্থিতি মোকাবেলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক রয়েছে পুলিশ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী তৎকালীন বিডিআর সৈনিক মনিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ তুলেছে পরিবার। তারা জানান সে সময় ভয়ে পালিয়ে নারায়ণগঞ্জের ২৫০০-এর বাড়ি চলে আসে মনির। পরে সাধারণ ক্ষমার কথা জানিয়ে কাজে যোগ দিতে বলা হয় তাকে, কিন্তু কাজে ফেরার ১৭ দিন পর ঢাকা মেডিকেলের মর্গে মেলে লাশ। সহকর্মী বিল্লাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে রাজধানীর তৎকালীন বিডিআর সদর দপ্তর। ৩৩ ঘন্টা পর্যন্ত চলে চার দেয়ালের ভেতরে নারকীয় হত্যাযজ্ঞ। বিপদগামীদের গুলিতে প্রাণ হারান বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। সেই নৃশংস ঘটনার প্রত্যক্ষদর্শী বিডিআর সৈনিক মনির হোসেন কর্মরত ছিলেন বাহিনীর গোয়েন্দা বিভাগে। ঘটনার আকস্মিকতায় ভয়ে পালিয়ে যান নারায়ণগঞ্জের ২৫০০-এর বাড়িতে। পরে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে জানিয়ে তার কাছে ফোন আসে, যোগ দিতে বলা হয় কাজে। তবে কর্মস্থলে ফেরার ১৭ দিন পর মনিরের মরদেহের সন্ধান মেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সাধারণ এই ক্ষমা কইছে পরে যে সাধারণ আমরা ক্ষমা করে দিব, পরে এবারে আমার হতে গেছে, যাওয়ার পর ওই আমার হতে ১৮ দিন পরে মারছে। পরিবারের অভিযোগ বিএনপির মতাদর্শী হওয়া এবং হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের চিনে ফেলাই কাল হলো মনিরের, তাই ডেকে নিয়ে হত্যা করা হয় তাকে। অশ্রু সজল নয়নে ছেলে হত্যার বিচার দাবি মায়ের। আমি আমার নাতের বাবার বিচার চাই, আমার হত্যার বিচার চাই, আমি আর কিছু চাই না। আমি পিলখানা কয়েকবার গেছি, যাওয়ার পরে এই বিডিআর আমার টানছে আর বিডিআররা কইছে মনির ভাই খুব ভালো লোক ছিল, আমাদের লোক ছিল। আজকে বিএনপি করে দেখিয়া আজকে তাকে ফোন করছে, আমি যাইছি নাগে ধরছিলাম। আমি তো কোনো অপরাধ অন্যায় কোনো করি না, আমার অপরাধ দেয় থাকতে না করি। তা আমি তো কিছু করি না, আমি দেখছি ঘটনাটা। এই যে ফায়ার এসে এখানে যে আর্মিগুলি মারছে, এই হ্যাঁ মারছে, আমি মনে করেন ৪০ হাত দূরে আমি দেখছি। এএফএম মনির হোসেন ১৯৯৯ সালে বিডিআরে যোগ দেন। এরপর চাঁপাইনবাবগঞ্জ, রাঙ্গামাটি ও সিলেটে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর ২০০৯ সালে তাকে বিডিআর সদর দপ্তরে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। দলীয় পথ বেচাকেনা, জমি দখল, মাদক কারবার সহ শত কোটি টাকা অবৈধভাবে লুটপাটের অভিযোগ উঠেছে গাজীপুরের যুবলীগ নেতা সাইফুল ইসলামের বিরুদ্ধে। এরই মধ্যে তিনি নানা অপরাধ আর অনিয়মের উপর ভর করে শূন্য থেকে উঠেছেন সম্পদের চূড়ায়। সহকর্মী নজরুল ইসলামের পাঠানো তথ্য এবং ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। এক যুগ আগেও নানা বাড়ির জীর্ণ কুটিরে বাস করতেন সাইফুল। এখন ক্যালকুলেটরও মেলে না তার সম্পদের হিসাব। গাজীপুরের প্রতিটি ওয়ার্ডে একই পদের জন্য একাধিক পদপ্রত্যাশীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এ যুবলীগ নেতার বিরুদ্ধে। শ্রীপুরের গোসিঙ্গার খিলপাড়ায় তিনি গড়ে তুলেছেন ৩০ বিঘা জমির ওপর আধুনিক বাগানবাড়ি, যার দাম ১৩ কোটি টাকা। এখানে রয়েছে গরুর খামারও। দেওরা মিত্তিবাড়ি এলাকায় ২ বিঘা জমির ওপর রয়েছে বড় দুটি অট্টালিকা। টঙ্গীর ২৭ এলাকার শরীফ মার্কেটের পাশের নয়াবাড়িতে ৩ বিঘা জমিতে ৩ তলা বাড়ি এবং ৪৫ কক্ষের টিনসেট বাড়ি সহ ওই এলাকায় আরও রয়েছে ২ বিঘা পতিত জমি। রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে ২টি ও ১০ নম্বর সেক্টরে রয়েছে সাইফুলের বিলাসবহুল ফ্ল্যাট। মাঝে মাঝে আসে, হয়তো সকালে আসে, বিকেলে জায়গা, মাসে ২-১ বার আসে। এটা হলো মোহাম্মদ সাইফুল ইসলামের বাড়ি। এটা গাজীপুর মহানগরের যুবলীগের যুগ্ম আহ্বায়ক, তার বাড়ি এটা। এই বাড়িটা হচ্ছে গাজীপুর আপনার মহানগরের আমলিকিদের সাইফুল নেতা, সাইফুলের বাড়ি। আমরা এই সাইফুলের রুম আছে ৭০-৭৫টি। আমি এই জায়গা থাকি আপনার প্রায় ৫ বছর ৬ বছর ধরে। সাইফুলের দুর্নীতির সঠিক বিচার চান এলাকাবাসী। ভবিষ্যতে এমন দুর্নীতির সুযোগ কেউ পাবে না বলছেন শিক্ষার্থীরা। শুধুমাত্র সাইফুল না, সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে এরা করুক, এটার এগেনস্টে আমরা ছাত্র সমাজ সোচ্চার রয়েছি এবং আমরা এটার বিরুদ্ধে আজীবন সংগ্রাম ঘোষণা করছি। এদেশে কোনো দুর্নীতি চলবে না এবং দৃষ্টান্তমূলক চাই, এবং তার ইতিমধ্যে
তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘোষণা দেওয়া হোক। সে শত কোটি টাকার উপর সে সম্পদ করে ফেলছে। এই সম্পদের উৎস কোথায় এটা আসলে আমাদের পক্ষে জানা সম্ভব না। আপনাদের মাধ্যমে এটা বের করবেন, এটা আমরা চাই। ওয়ার্ড কাউন্সিলর, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র সর্বশেষ এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাইফুল। নিউজ ডেস্ক, দেশ টিভি। ছাত্র জনতার গণ আন্দোলনে 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের দিন কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং দুর্বৃত্তদের হামলায় প্রাণ যায় 9 জনের। এসব পরিবারে এখনো চলছে স্বজন হারানোর হাহাকার। ঘটনার বিচার দাবির পাশাপাশি আর্থিক সহযোগিতা চায় তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া শহরের চর আমলাপাড়া এলাকার বাসিন্দা সবুজ হোসেন। কয়েক বছর আগে বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরেছিলেন তিনি। তার আয়েই চলত 6 সদস্যের পরিবারটি। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারিয়েছেন তিনি। সবুজের পরিবারে এখনো চলছে শোকের মাতম। আইনজীবীরা ফাঁসি দেয়, আইনের দ্বারা আমরা চাচ্ছি, আইনের দ্বারা চাচ্ছি। আমার একটাই কথা, আমার আগুন তাহলে নিবি না রে। এই ফাঁসি চাই, আমার স্বামীর জন্য সঠিক বিচার চাই, আইনের মাধ্যমে চাই, সরকারের মাধ্যমে চাই, আমার স্বামীর খুনির বিচার চাই। এদিকে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের দিন 5 আগস্ট বিকেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে নিহত হন 2 শিক্ষার্থী সহ আরও 8 জন। তাদের পরিবারেও চলছে শোকের মাতম। হত্যাকারীদের বিচারের পাশাপাশি আর্থিক সহায়তার দাবি তাদের। আমার আব্বা ডিউটি শেষ করে হাসপাতালের থেকে আসতেছিল, পুলিশের গুলিতে আমার আব্বা শহীদ হয়ে গেছে। আমার মার দেখাশোনার, আমাদের দেখাশোনার কেউ নেই। এই ছেলেটা ছিল এখানে একটা নাইট গার্ডে চাকরি করতো, আর একটু বিএনপি মনা ছিল। এরা বারবার এই বিএনপি করার কারণে ওই দোকানেদের নির্যাতন করতো যে এ কাজে নিলে পারে আপনার এখানে ব্যবসা হবে না, আরেক বলে তো প্রাণে মারি ফেলবো তুই যদি বিএনপি করিস। ট্রাভেলের দারোগা ডাকছে, আরো ভিতরে গেছে, যাওয়ার পরে ওর হচ্ছে আগে হাত ভাঙেছে মুসরায়ে, তারপরে হচ্ছে গুলি করেছে। আমার বেটা কি করি মারেছে, আপনারা বিচার করেন। এসব হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই স্থানীয়রাও। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ সময় একটি হত্যা মামলায় রিমান্ড দেওয়া হয় ঢাকা দক্ষিণ সিটির এক কাউন্সিলরকে। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 19 জুলাই নিউ মার্কেট এলাকায় গুলিতে আব্দুল ওয়াদুদ নামে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় রাশেদ খান মেননকে গ্রেফতার করে ডিবি কার্যালয় থেকে বিকেলে নিয়ে আসা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। এ সময় আদালতে বাড়তি নিরাপত্তা দিতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। হত্যা মামলায় গ্রেফতার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে 5 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকি বলেন, রাশেদ খান মেনন সাম্যের কথা বললেও বৈষম্যহীন আন্দোলনের সময় তিনি শেখ হাসিনার পতন ঠেকাতে তার সঙ্গে মিটিং করেছিলেন। এই আন্দোলন, ছাত্র জনতা আন্দোলন চলাকালীন গণভবনে 14 দলের একটি মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে অন্যতম ভূমিকা পালন করেন এই রাশেদ খান মেনন এবং তার সঙ্গে ছিল আরেকজন সহায়তাকারী হাসানুল হক ইনু। এরা 2 জন পরবর্তীতে গণভবন থেকে বের হয়ে এসে প্রেস ব্রিফিং করেন। সেই প্রেস ব্রিফিংয়ে তারা এই ছাত্র জনতার এই আন্দোলন, সেই আন্দোলনকে তারা সহযোগিতা করে নাই, বরঞ্চ এর বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার জন্য তারা আহ্বান করে। আন্দোলন দমানোর জন্য রাশেদ খান মেনন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে জানান এই আইনজীবী। এই হত্যার সঙ্গে এই আসামি রাশেদ খান মেনন যারা উস্কানিদাতা, পরামর্শদাতা এবং সহযোগিতাকারী এই স্বৈরাচার সরকারের, তাদের নির্দেশে, তাদের সহযোগিতায়, তাদের উস্কানিমূলক বক্তব্যে পুলিশ গুলি চালায়। এদিকে লালবাগ থানার একটি হত্যা মামলায় 5 দিনের রিমান্ড দেওয়া হয় ঢাকা দক্ষিণ সিটির 26 নং ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।
ভারত শত্রুতা করছে এমন ধারণা যাতে বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি না হয় তার জন্য ভারত সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নেতাকর্মীদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। আর কাউকে বিশেষ সুবিধা না দিয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে ব্যবসা বাণিজ্য আঞ্চলিক অগ্রগতিতে পাকিস্তানের সাথে বিএনপি কাজ করতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফের সাথে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা মনে করি এটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে বাংলাদেশের জনসাধারণ যেখানে উপকৃত হবে, বাংলাদেশ যেখানে উপকৃত হবে, সেই ধরনের একটি অর্থনৈতিক প্রক্রিয়া যেটা বিগত দিনে অনুপস্থিত ছিল, আমরা মনে করি সেটা আমরা সবার জন্য সমান অধিকার রেখে লেভেল প্লেইং ফিল্ড রেখে এই বাইল্যাটারালি দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এদিকে দলের পক্ষ থেকে লক্ষ্মীপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিতে গিয়ে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার বিষয়ে বাংলাদেশের মানুষের কথা বিবেচনায় নিতে ভারতের প্রতি আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। আমি আশা করব যে বন্ধু রাষ্ট্রের সঙ্গে বন্ধু রাষ্ট্রের যে সম্পর্ক সেটা মানুষের সেন্টিমেন্টকে ধারণ করেই করবে, অন্য কিছুতে নয়। কুমিল্লায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার আগে গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জনম্যান্ডেট না থাকায় ভারতের সাথে পানি নিয়ে দেশের ন্যায্য হিস্সা বুঝে নিতে পারেনি আওয়ামী শাসক গোষ্ঠী। পানির ন্যায্য হিস্সা পাওয়ার ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার ছিল না, এবং তারা যেহেতু ম্যান্ডেটবিহীন সরকার ছিল এবং বাংলাদেশের জনগণের পক্ষে আন্তর্জাতিকভাবে কোনো দেশের সাথে দাবি আদায়ের তাদের কোনো শক্ত অবস্থান, শিরদাঁড়া শক্ত ছিল না, যেটার ভুক্তভোগী সারা বাংলাদেশের মানুষ আমরা। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে ভারত সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। আমি আহ্বান জানাবো, আপনারা বাংলাদেশের মানুষের যাতে দুরবস্থায় পড়তে না হয়, এই বর্ষা মৌসুমে বিভিন্ন সময়ে অভিন্ন নদীর পানিগুলো যাতে উচ্চতা নিয়ন্ত্রণ করা যায়, আপনারা অবশ্যই সরকারের সাথে যোগাযোগ করে আপনারা সেই বিষয়ে ব্যবস্থা নেবেন, যাতে বাংলাদেশের মানুষের মনে এমন কোনো ধারণার সৃষ্টি না হয় যে ভারত আমাদের সাথে শত্রুতামূলক আচরণ করছে। রাজনীতিকে একপাশে রেখে দলীয় নেতাকর্মী সহ সবাইকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ। এক পাশে রেখে এই ত্রাণ তৎপরতায় আমরা মনোনিবেশ করব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এদিকে শুধুমাত্র গত 2 মাসেই নয় বরং 15 বছর ধরে এদেশে বহু মানুষ শহীদ হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানী মহাখালী ব্র্যাক সেন্টারে মিলনায়তনে বাংলাদেশ রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম সবুজের স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি। সেই সময় সবুজ কি নোট পেপার, সে তো খুব কড়া ভাষায় বললো যে বাংলাদেশের ভবিষ্যৎ যে সরকার ছিল এটা নেই, এবং হি ওয়াজ ভেরি অপটিমিস্ট, এটা এই সরকারের পতন হবে, এই শুতে যায়। আমরা মাঝে মাঝে টিডিপে করে তুমি এত প্রেডিক্ট করলে কি করে এই সরকার থাকলে অত্যাচার এগুলো সইবে না, ইজ ভেরি অপটিমিস্ট। এই সংগ্রামে শুধু এই 2 মাসের জন্য শহীদ হয়েছে তা নয়, 15 বছর ধরে অসংখ্য মানুষ শহীদ হয়েছে এই ভয়াবহ ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য প্রাণ দিয়েছে রাজপথে। সবুজ লড়াই করেছে তার লেখনীর মধ্য দিয়ে, কথার মধ্যে দিয়ে।